যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। দর্শক, আপনারা জানেন যে সাম্প্রতিক সময় অর্থাৎ এই গতকালকে সৈয়দ রিজওয়ানা একটা একটা সাক্ষাৎকার দিয়েছে একটা বেসরকারি টেলিভিশনে। তো সেখানে তিনি কথার ভিতরে একটা কথা তিনি অলরেডি বলে ফেলেছেন, সেটা হচ্ছে কোনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। বাংলাদেশে জামাত ইসলামীকে তিনি নাম উল্লেখ করেন নাই, বাট তিনি বলেছেন জামাত ইসলামীর যে আদর্শ মতাদর্শে তারা রাজনীতি করে, আর তার ধারাভাষ্য মতে তার মতে এই জামাত ইসলামী নারী বিদ্বেষী একটি দল এবং তারা কখনোই এটা চায় না যে জামাত ইসলামী মেইন স্ট্রিমে অর্থাৎ ক্ষমতায় আসুক, এবং তারা সেটা ক্ষমতায় থেকে যখন তারা ক্ষমতায় ছিল তারা সেটাকে আসতে দেয় নাই জামাত ইসলামীকে। এবং বর্তমানে যে এরা বিরোধী দলে আছে, এই বিরোধী দল থেকে যাতে পরবর্তীতে কখনোই মেইন স্ট্রিমে আসতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছে সবাইকে। অর্থাৎ আপনারা চিন্তা করুন, এই ধরনের গাদ্দার উপদেষ্টারা যারা বিগত 18 মাস ধরে বাংলাদেশকে শাসন করেছে এবং বাংলাদেশের জুলাই পরবর্তী মানুষের মন মানসিকতা যে ধরনের ছিল জুলাই কেন্দ্রিক, সেই ধরনের জুলাইয়ের আকাঙ্ক্ষাকে এরা গলা টিপে হত্যা করেছে। এবং তারা ক্ষমতায় থেকে যাওয়ার আগে, তাদের ক্ষমতা শেষ হওয়ার আগে তারা এমন একটা দলকে ক্ষমতায় বসিয়ে গিয়েছে যারা দেশকে লুটে পুটে খেয়েছে, এবং ইতিপূর্বে তাদের বিরুদ্ধে কিন্তু 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড ছিল। পাশাপাশি আপনারা খেয়াল করুন যে নির্বাচনের সময় অনেকগুলো প্রায় শতাধিক ঋণখেলাপি কিন্তু বিএনপির ক্যান্ডিডেট ছিল এবং তারা নির্বাচন করেছে। নির্বাচনের নিয়মকানুন অনুযায়ী এ ধরনের ঋণখেলাপি এরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারার কথা না, কিন্তু ইউনূস সরকার এবং তাদের উপদেষ্টারা মিলে প্রশাসনকে কাজে লাগিয়ে এদেরকে নমিনেশন কিন্তু অ্যাকসেপ্ট করিয়েছে, যার ফলে এই ধরনের ঋণখেলাপি যারা এরা কিন্তু নির্বাচনে গিয়েছে। এবং শুধু তাই না, নির্বাচনে যাওয়ার পরে ভোট ইঞ্জিনিয়ারিং করে কিভাবে তাদেরকে নির্বাচনে বিজয়ী ঘোষণা করে আনা হয়েছে সেটাও আমরা সচক্ষে রেখেছি। তো যখন এই নির্বাচনে তারা জয়লাভ করলো, বিএনপি সরকার গঠন করলো, ঠিক সরকার গঠন করার পরেই এই যে ভোট ইঞ্জিনিয়ারিং করে তারা সরকার গঠন করলো, 2/3 মেজরিটি পেয়ে গেল। তো এই 2/3 মেজরিটি পাওয়ার সাথে সাথে তারা জুলাইকে অস্বীকার করলো। জুলাই বাস্তবায়নের যে সনদে তারা স্বাক্ষর করেছিল সেটাকে তারা অস্বীকার করছে। এখন এসে তারা কোর্টের উপরে এটা ন্যস্ত করে দিয়েছে, কোর্টে তারাই থেকে মামলা করিয়েছে, রিট করিয়েছে যে এই গণভোট বাতিল করতে হবে কিংবা জুলাই সনদ বাতিল করতে হবে, এগুলো একটাও সংবিধানের নাই, এজন্য এগুলো অবৈধ, এটা ঘোষণা করতে হবে। তো বিষয়টা হচ্ছে, তারা যে এই ক্ষমতা আসলো, এই 26 সালে নির্বাচন হইল, এইসবগুলো কি সংবিধানে ছিল? এই যে অভ্যুত্থান হইল, গণ অভ্যুত্থান হইল, এগুলো কি সংবিধানে ছিল? একটাও কিন্তু ছিল না। তাহলে জুলাই পরবর্তী যে গণ অভ্যুত্থানের পর স্বৈরাচারী শেখ হাসিনাকে তাড়ানো হলো, তখন তো আপনারা সংবিধানে এটা নাই, কিংবা ওই আন্দোলনের সময় আপনারা এটা বলেন নাই কেন যে সংবিধানে এটা নাই, আমরা এটা করব না? আপনারা তো কিন্তু সেটা বলেন নাই। কিংবা এই যে জুলাই সনদ কিংবা ঐক্যমত কমিশন, এখানে আপনারা কেন গেলেন? ঐক্যমত কমিশন তো নাই, কোন অধিকারে, এই সংবিধানে কোন আইনে আপনারা এই ঐক্যমত কমিশন আপনারা গিয়েছেন? জান নাই কিন্তু। অর্থাৎ আপনারা জনগণের সাথে একটা ছলচাতুরি করছেন, এবং এই ছলচাতুরি করার জন্য তাদেরকে সুযোগ করে দিয়েছে এই ধরনের গাদ্দার রেজওয়ানা, আসিফ নজরুল, এদের মতো গাদ্দার উপদেষ্টারা, যারা প্রত্যক্ষভাবে বিএনপিকে ক্ষমতায় নিয়ে এসেছে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, প্রশাসনকে কাজে লাগিয়ে, আমরা কিন্তু স্পষ্ট দেখেছি। তো এরা ক্ষমতা আসার ফলে শুধুমাত্র যে জুলাইকে ধ্বংস করেছে বিষয়টা তা নয়, দেশের হাজারো জায়গায় চাঁদাবাজি চলছে। এবং খুব সম্প্রতি এই যে রিসেন্টলি একটা ঘটনা আমি আপনাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে 10ই ফেব্রুয়ারি এই যে বিভিন্ন ইসে কী বলে এটা, সিটি কর্পোরেশনগুলোতে
প্রশাসক নিয়োগ দিয়েছে বিএনপি। কোন ধরনের নির্বাচন ছাড়া নিজেদের দলের লোকদেরকে সেখানে প্রশাসক নিয়োগ দিয়েছে, নিজেদের দলের এমপিদেরকে যারা ফেল করেছে এই জাতীয় সংসদ নির্বাচনে, তাদেরকেও এই ধরনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। তো বিষয়টা তাদেরকে নিয়োগ দেওয়ার ফলে যে ঘটনাটা ঘটেছে, বিশেষ করে ঢাকা সিটি কর্পোরেশনে, সেটা আমি আপনাদেরকে একটা জিনিস আপনাদেরকে বলি। লেটেস্ট আপডেট সেটা হচ্ছে মোহাম্মদ এজাজ, ইনি হচ্ছে সাবেক প্রশাসক ঢাকা সিটি কর্পোরেশনের। তিনি বলছেন যে 10 ফেব্রুয়ারি দায়িত্ব বুঝে দেয়, সেদিন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 26টি ব্যাংক অ্যাকাউন্টে মোট 1260,15,51,311 টাকা 60 পয়সা তহবিলে জমা রেখে এসেছিলাম। আপনারা একটা জিনিস চিন্তা করুন, তিনি ইন ডিটেলস কত টাকা কত পয়সা তিনি রেখে এসেছেন, এটা স্পষ্ট কিন্তু তিনি বলে দিচ্ছেন যে এটা রেখে আমি এসেছি। পরবর্তীতে যাকে এখানে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি কি বলছেন দেখুন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এখন ভঙ্গুর অবস্থা। সাবেক প্রশাসক শেষ অফিস করে 34টি ফাইল সই করে গেছেন, যেখানে ফান্ড দিতে হবে, বিল দিতে হবে। আসলে কোনো টাকাই নাই, 25 কোটি টাকা আছে মাত্র। আপনারা কি বুঝলেন? এটা বলছে সাম্প্রতিক শফিকুল ইসলাম খান মিল্টন। ইনি হচ্ছেন বিএনপির প্রশাসক ঢাকা সিটি কর্পোরেশনের উত্তরের। এটা দিয়ে কি বুঝলেন বাংলাদেশ কোন জায়গায় যাচ্ছে? জুলাই পরবর্তী বাংলাদেশ এবং স্বৈরাচার শেখ হাসিনা 17 বছরে তিলে তিলে শেষ করে যাওয়া ছোট্ট একটা বাংলাদেশের এই অর্থনীতি, মানে মুমূর্ষু একটা অবস্থা যে অর্থনীতির, সেই অর্থনীতিতে এসে তারা এখনো পর্যন্ত 1 মাস হইতে পারলো না, তারা এই ধরনের দুর্নীতি, এই ধরনের চাঁদাবাজি, এই ধরনের কালোবাজারি তারা শুরু করেছে বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের অর্থনীতির সাথে। এই দেশ কোন দিকে আগাবে বলেন? এই দেশ ধ্বংস হয়ে যাবে, একেবারে শেষ হয়ে যাবে। এর থেকে তো হাসিনা ভালো ছিল। বিএনপি এই চাঁদাবাজদের থেকে হাসিনা অনেক গুণই ভালো ছিল, তাই নয় কি? এই ধরনের পুকুর চুরি, পুকুর ডাকাতি শেখ হাসিনা সরকারও মনে হয়তো করে নাই। মানে আপনারা এসেছেন 5 বছর ক্ষমতায় থাকবেন, জামাত ইসলামীর মতন এমন একটা দলকে আপনারা পেয়েছেন যারা সব সময় আপনাদেরকে সহযোগিতা করার কথা আশ্বাস দিচ্ছে, কিন্তু আপনারা কেমন জানি এখনই খাইতে হবে, আপনাদেরকে এখনই সব উজাড় করে নিতে হবে, নাহলে অন্য যদি কেউ খেয়ে নেয়। এটা করতে যাচ্ছেন আপনারা? দেশকে ভালোবাসা এটাকে বলে? আর এই ধরনের ডাকাতদেরকে, এই সৈয়দ রিজওয়ানা, আসিফ নজরুল, এদের মতো গাদ্দার, এরাই এদেরকে বসিয়ে গিয়েছে। এরা যত ধরনের অপকর্ম করবে, সব অপকর্মের দায় এই সাবেক উপদেষ্টা যারা রয়েছে গাদ্দার, এদেরকেই নিতে হবে। এবং বাংলাদেশের জনগণ একদিন না একদিন আপনাদের বিচার ঠিকই করে দেবে, সেই অপেক্ষায় গুনছি পরহার। আপনারাও সেই অপেক্ষায় থাকুন। বাংলাদেশের মানুষ কলাই গুন্ডায় শেখ হাসিনাকে যেমন বিচার করেছে, আপনাদেরকেও করবে। বাংলাদেশের মানুষের সাথে এই ধরনের গাদ্দারি করা আপনাদের মোটেও উচিত হয়নি। অন্ততপক্ষে একটা সুষ্ঠু নির্বাচন, বাংলাদেশের ইতিহাসে একটা অন্তত সুষ্ঠু নির্বাচন মানুষ আশা করেছিল এই জুলাই পরবর্তী বাংলাদেশে।